এটা এমন শব্দ লিখলাম যেটা কোনো ইংলিশ ডিকশনারিতে পাওয়া যাবে না। এমন কথা। আপনাদের এত পরিচিত শব্দ সারা বাংলাদেশে, সারা ইন্ডিয়াতে এত পরিচিত একটা শব্দ, হ্যাঁ, আর আপনি কইতেছেন এটা ইংলিশ ডিকশনারিতেই নেই। এটা ডিকশনারিতে নাই, এটা হিন্দুত্ববাদের ডিকশনারিতে আছে। ভালো করে সবাই সতর্ক হন, আজাদা বোকা হয়েন না, বুদ্ধিমান শাস্তি গিয়ে গাধা হয়েন না। কমুনাল, আমি বলি হ্যাঁ বুঝছি, কমুনাল মানে তো বুঝছি আর কি, এই মুসলমানরা যেটা করে আর কি হিন্দুদের বিরুদ্ধে, ওটা কমিউনালিজম না। অনেকে বলে না না, এটা দুই দিকেই, হিন্দুরা মুসলমান বিরুদ্ধে করলে মুসলমান ন, তাদেরকেও জানা রেখে আপনাদের জানাটাও ভুল। অরিজিনালি শব্দটা চালু হয়েছিল মুসলমানরা নিচা, মুসলমানরা শহুরে না, মুসলমানেরা কম জানা বুঝা লোক, মৌসলিয়া, পশ্চাৎপদ। আর একটু আগে কমিউনিজম আর একটা শব্দ আছে প্রতিক্রিয়াশীল। দেখেন অনেকে মনে পড়বে, আপনার কমিউনিস্ট জ্ঞান বুদ্ধি আগায় আসবে স্মৃতিতে। প্রতিক্রিয়াশীল, রিয়াকশনারি সে এই হলো প্রতিক্রিয়াশীল। মুসলমানরা প্রতিক্রিয়াশীল, পশ্চাৎপদ, মানে বুঝছেন, নিচে দেখানো তাবৎ শব্দ এর ভিতরে আছে। মুসলমানরা হিন্দুদের সমকক্ষ না, হচ্ছে সার কথা। যেহেতু না, তাদের স্বভাবটাকে বলা হচ্ছে, তাদের অ্যাটিচিউড টুয়ার্ডস হিন্দু, এটা হলো দোষে দুষ্ট, সেই দোষের দুষ্ট স্বভাবটা হলো কমিউনাল। সো মুসলমান মাত্রই তার এই স্বভাবগুলোকে আমরা বলি, হিন্দুরা বলি এটা হলো কমিউনাল। এখন পরে 47-এর পরে যখন পাকিস্তান হয়ে গেছে তখন তো মুশকিল হয়ে গেছে, এই শব্দটা আরো টেনে নিয়ে যাওয়া যাচ্ছে না, চোখের সামনে পরিষ্কার হয়ে গেছে যে সেম আচরণ তো হিন্দুরা করতেছে, তাহলে কি হবে? তখন এই কমিউনিস্টরা বলা শুরু করছে না, এটা দুই দিকেই আছে, কিন্তু কমিউনাল শব্দটা রেখে দিছে। এখন আসল জায়গায় যাই, কমিউনাল শব্দটাও ডিকশনারিতে নাই। কেন? কারণ অরিজিনালি শব্দটার হলো কমিউনিটি। এই যে কমিউন, আবার কমিউনিস্টদের মনে করাই দিই, আপনাদের প্যারি কমিউন আছে না একটা বিখ্যাত, হ্যাঁ, ওই নয় কমিউন না, ওটাও না। আসল সোজা হিসাবে যান ওয়েস্টে, সাধারণভাবে যে লোকটা সমাজের জন্য কাজ করে সে খুবই শ্রদ্ধার পাত্র, বিশেষ করে ভলেন্টিয়ারি, কোনো বেতন না নিয়ে যে করে সমাজের জন্য কাজ, যেটা আজকাল আপনার ইয়েতে ফেসবুকে রিলে অনেক আসতেছে। কি হয়েছে, রাস্তার ধারে পানি জমে গেছে, এক লোক এসে গিয়া খুঁজে গর্তটা খুঁজে বাইর করে, গর্তের মুখে ময়লা জমে গেছে, এগুলো খুঁজে পরিষ্কার করে দিতেছে বাংলা ভাষায়। রাস্তার ধারে সাইনবোর্ডটা ঢেকে গেছে, গাছগাছালি এসে গেছে, সে গাছ কাটা শুরু করছে, রাস্তা পরিষ্কার করে দিতেছে, সাইনবোর্ডটা দেখা যায় ঘষে পরিষ্কার করে দিচ্ছে। আপনার একটা লাইক চাই খালি। এই কাজটা হলো আসলে কমিউনিটির জন্য কাজ করা, ভলেন্টারিলি। সে কমিউনিটি কারো কাছে পয়সা চায় নাই, স্বেচ্ছাশ্রমে এই কাজটা করে দিয়েছে। এটাকে বলা হয় কমিউনের জন্য কাজ করা। এ হচ্ছে ওয়েস্টার্ন অরিজিনাল কনসেপ্ট অফ কমিউন বা কমিউনিটি। কমিউনিটি যে কমিউনিটির জন্য কাজ করে, আমাদের ভাষায় সমাজের জন্য যে কাজ করে, এবং স্বেচ্ছায় হতে হবে, পয়সা নিয়ে। ওই আপনার মিউনিসিপ্যালিটির ওয়ার্কার আপনি, তাহলে হবে না, কিন্তু আপনি তো সমাজের জন্য এই কাজ করেন না, আপনি তো বেতন নেন, আপনি তো কর্মচারী, আপনি তো করতেই হবে। কিন্তু যে স্বেচ্ছায় কাজটা করবে সে হলো কমিউনিটি ওয়ার্কার। সো কমিউনিটি ওয়ার্কার রীতিমতো স্যালুট পাওয়ার যোগ্য, মনে রাখবেন। সো কমিউনিটি অর কমিউন শব্দটা অরিজিনালি ইজ এ ভেরি পজিটিভ ওয়ার্ড, ইতিবাচক শব্দ। কমিউনাল, এই যে হিন্দুত্ববাদের যে কমিউনালটা কি, ইজ এ নেগেটিভ ওয়ার্ড। এবার বুঝছেন দুটো তফাৎ কোথায়? এই কমিউনিটি থেকে কমিউনটাকে কাইটে নিয়ে গিয়ে এরা নিজের মন পছন্দ যারা দেখতে পারে না, সেই মুসলমানদের গায়ে লাটকায় দিয়েছে যে শব্দ, এটা হলো কমিউনালিজম। এইটা একদম দরকার হলে আর 2-4 বার আমার ভিডিওটা বারে দেখবেন, দেখে মনের ভিতরে ঢুকাবেন কমিউনালিজম শব্দের অর্থ কি। এটা যে ওয়েস্টের যে ধারণা, সেটা এটা না। ওয়েস্টের ধারণা মনে করাই দিই, এটা হলো স্বেচ্ছাশ্রম, সমাজের জন্য কাজ করে স্বেচ্ছায়, সে ভেরি পজিটিভ ওয়ার্ড। এটা অরিজিনাল শব্দ কমিউনিটি থেকে আসছে কমিউনাল।
কমিউনাল নাই, কমিউনাল বলে কোনো শব্দ নাই। এইটাই হিন্দুদের মুসলমান বিদ্বেষ থেকে বানায় নেওয়া শব্দ। সো দয়া করে অন্তত বাংলাদেশের কেউ এই শব্দ ব্যবহার করতে পারে না, কারণ বাংলাদেশের ভিতরে থেকে আপনি আপনার প্রতিবেশীকে গালাগালি করবেন, সেই শব্দই হলো কমিউনাল। তাহলে তো আপনার চোখে মুসলমানটা মুসলমান মাত্রই কমিউনাল, কিন্তু আপনি ধরে নিচ্ছেন। এবং এটা বাংলাদেশে আরো বেশি করে ছড়াইছে কারা? কলকাতার ফেরত মুসলমানেরা। এটা তো খেয়াল করে দেখি নাই কেন। কলকাতায় যখন কমিউনাল শব্দটা চালু হয়, কলকাতা মিনস ওয়েস্ট বেঙ্গলে, ওই আবার সে ফিরে 1815 সালের দিককার কথা কইতেছে, যখন ব্রিটিশরা প্রথম আমাদের দেশে স্কুল চালু করে। আগেকার আমাদের এডুকেশন সিস্টেম ছিল মাদ্রাসা আর নালে টোল। ওটা ভেঙে ব্রিটিশরা এবার যেহেতু অ্যাডমিনিস্ট্রেশনের দায়িত্ব নিয়েছে 72 সালে, 1772, তো ফলে অ্যাডমিনিস্ট্রেশন চালানোর লোক লাগবে। তা আপনারা খুব বুদ্ধিমান এত মনে হলো, আরে লোক লাগবে মানে সাথে ব্রিটিশদের আনলিতে চলতো। ও বোঝে নাই, একটা ব্রিটিশ লোককে যে বেতন দিতে হবে, তার 50 ভাগের 1 ভাগ টাকা দিলে লোকালি একটা লোক পাবো, সে কেন 50 গুণ বেশি টাকা দিয়ে একটা ব্রিটিশ লোক নিয়ে আসবে? সহজ হিসেবে। খালি উপরগুলা মেইন যে কন্ট্রোলার, ওকে আপনি ব্রিটিশে গেছেন, তাহলে তো হয়ে গেল, ওটা সাহেব নিয়ে এসে রেখে দিলেন। এবার হোল মিউনিসিপ্যালিটির নিচে সব লোকগুলো লোকাল হইল, দেখি কেরানি হইলেই তো চলে। এইবার বুঝতে পারছেন, সেই জন্য 1815 সালে চালু করেছে। ওকে, এখন চালু যখন করলো, মুশকিল হয়ে গেল যে ফাঁক দিয়ে মুসলমানরা ঢুকতে চায়, স্কুলে ঢুকতে চায়। নো, এটা তো হইতে পারে না। হিন্দু আধিপত্যর বেঙ্গল, তুই মুসলমান তো নিচা জাত, তো এমনিতেই হিন্দু ধরে নিচে জাত করতে এসে স্কুলে আসতে দেবে না, তো তুই মুসলমান কোন ফাঁক দিয়ে ঢুকিস? তো পিছনে বেঞ্চে বসার তো সুযোগ দেওয়া হবে না। তুই আমার সমান ভাবিস তুই নিজেকে? এখন স্কুল খুলছে তো ব্রিটিশরা নাও করতে পারে না। সোশ্যাল রেজিস্ট্যান্স তৈরি করতে পারে, কিন্তু লিগ্যাল রেজিস্ট্যান্স পারে না। তখন তারা একটা কায়দা করে। কায়দাটা হলো, দেখ তোকে স্কুলে ঢুকাই তারি, পিছনে বেঞ্চে বসার সুযোগ একটা শর্তে, তোকে এই লেবাসের মধ্যে টুপি পরতে পারবি না, পাবলিকলি বোঝা যায় যে তুই মুসলমান, এরকম কোনো চিহ্ন প্রকাশিত হয়, এরকম কোনো চিহ্ন গায়ে হাত দিয়া রাস্তায় বেরোতে পারবি না, বাসায় পড়বি, টুপি বাসায় পড়বি। নিজেরা হিন্দুরা কিন্তু টিকি মাথায় টিকি দিয়া, কপালে চন্দনের টিপ দিয়া, আঁকি বুকি কাইটটা রাস্তায় ঘুরতেছে, কোনো অসুবিধা নেই। কিন্তু মুসলমান মাথায় টুপি দিতে হবে না, আর তুই আমার থেকে সরে সরে থাকবি, ছোঁয়াছুঁই ন। এই যে তুই নিচা, এবং তোকে এই কন্ডিশনে আমি পাশে বসতে দেবো কেবলমাত্র, তাও পাশেও না, লাস্ট বেঞ্চে বসবি, তুই জ্বর সরে থাকবি, সাবধান, আমার উপর মাতবারি করবে না, তুই যে নিচা এটা যেন মনে থাকে। এই যে কালচারাল যে ব্রিফিংটা দিল, ওটাই হলো ও কমিউনাল বলেই তো ওকে দিয়েছি আমি এটা। এখন এই বেকুব মুসলমান বুঝে নাই যে এটা গালি শব্দ, ওকে গালি দিয়েছে, ও মেনে নিছে, না না কমিউনাল হওয়া যাবে না। ওকে বলে দিয়েছে এই যে তোর ইসলামী কালচারের ভিতরে যদি প্রকাশ পেয়ে যায় তাহলে তো তুই কমিউনাল। এবার বোঝা গেছে অরিজিনাল কমিউনাল মানে কি হিন্দুদের কাছে। কমিউনাল মানে হলো যে মুসলমান হওয়া সত্ত্বেও আমার সামনে সে পাল্টা একটা কালচারাল ইমেজ আইডেন্টিটি নিয়ে হাজির হইতে চায় ইকুয়াল বলে, নো, তো কমিউনাল। এই যে প্রদর্শন করাটা কমিউনাল। এখন বোঝা গেছে অরিজিনাল কমিউনাল অর্থাৎ অর্থ কি। মুসলমানরা ভাবলো যে ভাই বুঝিস তো ওরা ডোমিনেট, ওরা সংখ্যা বেশি, আমাকে তো যে স্কুলের পাশে বসতে দিচ্ছে ওইটাটুকু, সে এটা মেনে নিয়ে রাজি হয়েছে। এই যে মানে নিল সাবমিসিভ, নিজেকে নিচা ভেবে, এই মুসলমানটাই তখন এডুকেটেড হয়ে বাংলাদেশে আসতেছে, পাকিস্তানে আসতেছে 47। সো এডুকেটেড মুসলমানরা এটা কলকাতা থেকে ক্যারি করে আনছে, আমরা তখন এডুকেটেডই না। এটা আস্তে আস্তে মিথস্ক্রিয়ার ভিতর দিয়ে আমরাও শব্দটা গ্রহণ করে ফেলতেছি। এখন আসি আসল জায়গাটায়, এটা দিয়েও খুব কিছু বোঝার কারণ, এটা আপনাদের কম বেশি পরিচিত। আমি খালি দেখালাম যে এটা কমিউনাল শব্দটা কোথেকে আসছিল, এবং এই কারণে শব্দটা ইংলিশ ডিকশনারিতে নাই। কারণ কমিউনিটি শব্দটা নেগেটিভ না, এটা পজিটিভ শব্দ। কমিউনাল নেগেটিভ শব্দ, ফলে দুটো শব্দের অরিজিন তো এক না। ওকে, এগুলো একটা, কিন্তু মূল জায়গাটা এখন যাই নাই। তাহলে এটা তো গেল সমাজে হিন্দু ডমিনেন্সির একটা চিহ্ন, তুই কমিউনাল। এই কমিউনাল ধারণাটা, শব্দটা ইংলিশ অরিজিনের না হলেও এটা তো চালু করে ফেলছে।
তাহলে ডেফিনেটলি কমিউনাল শব্দটা ওয়েস্টের একাডেমিক সিলেবাসের মধ্যে কোথাও পাওয়া যাবে না। ঠিক তাই, এটা কোথাও নাই, ডিকশনারিতে নাই। মানেটা কি? ওদের সমাজে এই ধরনের কোনো শব্দ নাই। এটা নিয়ে কনফ্লিক্টে কোথায় হয়? কনফ্লিক্ট হলেও টের পায় না বাংলাদেশের সকল এডুকেটেড লোকেরা। বাংলাদেশে একটা ডিপার্টমেন্টকে খুব মানে এখানে ছালাম দেওয়ার মতন, বাংলাটাই লিখলাম নৃতত্ত্ববিদ। না, নৃতত্ত্ববিদ বললে আবার মাইন্ড করবে, কিন্তু অ্যানথ্রোপোলজি বলবে, নির্বিজ্ঞান বলতে হবে। এটা বিজ্ঞান বিজ্ঞান না বললে তো জিনিসটা খুব গুরুত্বপূর্ণ, যাতে উঠা তো যায় না, নির্বিজ্ঞান বলতে হবে। এটা সবচেয়ে বেশি এই শয়তানিটা করছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। নির্বিজ্ঞান বলতে হবে, ও জানেই না এই বিজ্ঞান লেখাটার মানেটা কি, হোয়াট ইজ বিজ্ঞান। মানে তাদের ধারণাটা হলো বিজ্ঞান হলো সর্বোচ্চ জ্ঞান, তার আশপাশে কেউ যাওয়া না। কেউ যদি বলে এটা বিজ্ঞান হলে, বাবা এটা ছুঁয়েও দেখতে যাবে না, দূরে থাক, ছোঁয়াছুঁই লেগে যাবে, অনেকটা এরকম। এই বিজ্ঞান নিয়ে একটা আলাদা সেশন করবো, হোয়াট ইজ বিজ্ঞান। কেন কমিউনিস্টরা এত বিজ্ঞান প্রেমী, বিজ্ঞানকে সর্বোচ্চ জ্ঞানের আধার মনে করে, কেন এটা? আর আসলে বিজ্ঞান মানে কি, এটা নিয়ে একটা সেশন করবো। আপাতত সেটা থাক। এনিওয়ে, তো তারা নির্বিজ্ঞান করা শুরু করছে। এই গাধারা জানে না এই নির্বিজ্ঞানেরই ল্যাঙ্গুয়েজ ছিল আসলে, যেটাকে ওরা কমিউনাল বলতে, সোশ্যালি। একাডেমিক জায়গায় এটা নাই। ওয়েস্টের একাডেমিতে কমিউনাল বলে কোনো শব্দ ধারণা নাই। তাহলে এই শব্দ ধারণাগুলো কোথায় থাকে? মানে ধরেন যে আমরা যেরকম ভাবে ইউনিভার্সিটিতে পড়তে যাই, তুই কোন সাবজেক্টে পড়িস রে, এই যে সাবজেক্ট খুঁজতে যায় না, তাহলে ইউনিভার্সিটিগুলোতে সাবজেক্ট কতগুলো থাকে? আমি এখন অত ডিটেলে যাব না, খালি ওটা দিয়ে বুঝেন ইউনিভার্সিটি কোন কোন সাবজেক্ট পড়া যায়, ওই অর্থে কতগুলো সাবজেক্ট আছে। এর ভিতরে একটা সাবজেক্ট হলো নৃতত্ত্ব আর নির্বিজ্ঞান। কমিউনাল ধারণাটা কোথায় পাওয়া যাবে, কোথায় স্টাডি করা হয়? এই বিভাগগুলোর মধ্যে কোন ডিপার্টমেন্টে? এইটাই হলো নির্বিজ্ঞানের মধ্যে, নির্বিদ্যার মধ্যে কোথায়? মানে আপনি অ্যানথ্রোপোলজির ভিতরে অ্যানথ্রোপোলজির স্টাডির শব্দ হলো না কমিউনাল না, যেহেতু কমিউনাল তো ওয়েস্টার্ন। তাহলে ওখানে কি করে আছে শব্দটা? ওখানে যেভাবে আছে সেটা হলো এই শব্দ দিয়ে আছে, এথনিসিটি। আবার লোকে ভাববে কি একটা কইলেন, ইংলিশ বুঝলাম না। বোঝা সহজ করে দিই, এথনিক মানে বাংলাটা হবে জাত। জাত একটাই শব্দ। ইংলিশে জাত ইকুইভ্যালেন্ট দুইটা শব্দ আছে, একটা হলো রেস আর একটা হলো এথনিসিটি। দুটোকে আমরা বাংলায় জাত বলি। তাহলে ইংরেজিতেই বা রেস শব্দটা পুরনো, আগের শব্দ রেস থাকা সত্ত্বেও এথনিসিটি বলে আর একটা শব্দ আনতে হলো কেন? ঠিক না? বাংলায় আমরা এত বুঝি টুঝি নাই, আমরা দুইটাকেই জাত বলি। তাহলে রেস অর্থে জাত কোনটা, আর এথনিসিটি অর্থে জাত কোনটা, এই হচ্ছে আমরা জিনিসটা একদম প্রাইমারিলি বুঝে নিব। কারণ এই বুঝাবুঝি নাই বলেই ওরা কমিউনাল বলে শব্দ দেয়, আর দুদিন পরে আপনি যখন কথা বলতে যান শব্দ হাতরে পান না, তখন আপনি আবার কমিউনালিজম আপনিও ইউজ করা শুরু করেন। এটা গাদামি হলো না? যে শব্দ থেকে আপনাকে বেরিয়ে আসতে পারে, হিন্দুত্ববাদ থেকে বেরিয়ে আসতে হবে। তো আপনি নিজেই মুসলমানকে গালি দিতেছেন, এটা কি কথা? আর এর সবচেয়ে বড় পরিচয় আমি দিতেছি যে এই শব্দটা হোল ওয়েস্টের ইংলিশ ল্যাঙ্গুয়েজে কোথাও নেই, এবং শব্দটা তো ইয়েরও না, হিন্দু ধর্মের ভিতরকার কোনো শব্দ তাও না। তাহলে শব্দটা আসলে কোথা থেকে? এইটাই বলতেছি, 1815 সালের পরে যখন এডুকেশন সিস্টেম খোলা হয়েছে, ওখানে ঢুকতে গিয়ে তখন মুসলমানকে বাধা দিবে কি বললে, নিজেরা সাইজ করে নিবে, কি শর্তে ঢুকতে দিবে, এই কন্ডিশনগুলোর নামই হলো কমিউনালিজম। যে কন্ডিশনটা পালন করবে না সে কমিউনাল। এই ছিল অরিজিনাল কমিউনালের ধারণা। ওকে, কথা বড় করে বলা যাবে না, ছোট করে, এটা আমরা অন্য আলোচনাতে আছে, সেগুলো তো একটু দেখে নিয়ে। সোজা করে বললে এই এথনিসিটি অর্থে জাত এর বয়স বড় জোর 6000 বছর। 6000 বছর আগে এথনিসিটি বলে কোনো শব্দ ছিল না, গড়ে মানে মানে হলো আরেকটা শব্দ আছে সিভিলাইজেশন, অনেকে বলে, ওটাও না। আসলে মানুষ জবে থেকে বলা হয় যাযাবর ছিল, এগুলো সব রিলেটেড শব্দ। কার সাথে রিলেটেড? যাযাবর থাকা আর কৃষিকাজ না জানা একই কথা। কেমনি দুটো একসঙ্গে মিলাইলাম?
যাযাবর মানে হলো আপনি তখনও চাষাবাদ শিখেন নাই, আল্লাহ দেশে গাছের ফল পাইরে খালি খাইতে থাকেন, এগুলো আপনার কাজ। ইভেন তখনও পশু হত্যা করা শিখেন নাই, পশু দৌড়ে গিয়ে ধরবেন কেমনে, ফাঁদ পাততে হবে এগুলো শিখেন নাই, খাইতে হয় কেমনে তাও শিখেন নাই। তাহলে আল্লাহ দেয় গাছের ফল, ওইগুলো খালি পাইরে খান, এইভাবে জীবন কাটে আপনার। এই কারণে বন জঙ্গলে খাইতে খাইতে বন যেদিকে ফল আছে ওদিকে আপনি যাইতেছেন, ফলে আপনার লাইফটা হলো যাযাবর, এই ঘুরতেছেন ফিরতেছেন, কোথাও তৃতীয় বছর দরকার নাই তো। আপনার জীবনটা নির্ভর করতেছে ফল পাইলেই তো হইলো, যা খাইয়ে ব্যস্ত থাকা যায় ওটা যেদিক পায় সেদিকে আমি যাবো। এই জন্য এটাকে বলা হয় যাযাবরের জীবন। এই যাযাবরের জীবনে সময়ের যে মানুষ যে ধরনের, ওই সময় মানুষের ওই প্রজাতিটাকে বলা হতো এই রেসটাকে, এই যে রেস কথা, এটাকে বলে রেস। এই রেসের প্রধান বৈশিষ্ট্য হলো আবার এক একটা জিওগ্রাফিতে এক একটা ধরনের রেস আছে। যেমন ধরেন বাংলাদেশের দিকে মানে এশিয়াতে যেসব রেস পাওয়া যায় সেগুলো নিশ্চয়ই ইউরোপে পাওয়া যায় না, ইউরোপেরটা আবার আমেরিকায় যারা তাদের সঙ্গে মেলে না। এগুলো এক ধরনের ভাগ তো আছে, জিওগ্রাফিক্যাল ভাগ একটা আছে। সো অনেকগুলো আছে কিন্তু সবগুলো যাযাবর হবে। সো এই জিনিসটা টের পাওয়া যাবে আমাদের প্রত্যেকে, আমরা তো ওই রেসেরই কোনো একটা বংশধর এখনকার। তাহলে আমাদের ব্লাডে, আমরা ব্লাডে বলি যে তোমার ডিএনএ টেস্ট করো, রক্তের বৈশিষ্ট্য বা শরীর গঠনের বৈশিষ্ট্য দেখে বোঝা সম্ভব বলে কোন রেসের লোক। সো রক্তে, এই জন্য এই রেসটা রক্তভিত্তিক, ক্লিয়ার? রক্তভিত্তিক মানুষ প্রজাতি বিচার যেটা করা হয় এটা হলো রেস, ঠিক আছে? সো ডিএনএ দেখে বোঝা সম্ভব আপনি কোন রেসের। এই জন্য এখানে শব্দটা বলবো, আপনি কোন জাতের মানুষ, আপনি কোন জিওগ্রাফির মানুষ, এটাকে বলা হয় রেস, আপনি কোন রেসের মানুষ। সো এই রেসের বাংলা আটে করতে পারেন প্রজাতি বলতে পারেন। হিউম্যান প্রজাতিরও আবার সাবডিভিশন যদি করি আমরা, তাহলে সে আপনি কোন রেসের লোক, এটা বুঝাতে যে রেস ব্যবহার করা হয়। এরপরে হয়েছে আমরা কৃষিকাজ শিখে গেছি, আল্লাহ দুনিয়ায় কৃষিকাজ, ফসল কেমনে ফলে, কেন ফলে, কি করলে আমরা ফলাইতে পারি, আমরা হেল্প করতে পারি আল্লাহকে, যে আমাদেরও দান গম দেও, আমরা শিখে লেছি। এই শিখে বলার পরে সবচেয়ে বড় অসুবিধা হলো এখন আর যাযাবরগিরি করা যাবে না। এই বছর যেই জমিতে চাষাবাদ করছি, যতটুক করছি, পরের বছর তো আরেকটা জায়গায় করতে পারবো না, কারণ এখানে মাটি, জলবায়ু এগুলো বুঝছি, কি দেখলে কি হবে বুঝতে হবে, বৃষ্টি আসবে না ঝড় আসবে নাকি বৃষ্টি হবে না, এগুলো সব বুঝাবুঝি ব্যাপার এখানে আছে। তাহলে আপনি এখন মাটি ছেড়ে যেতে পারবেন না। সো এই যে ফিক্স হয়ে গেলেন মাটি ভিত্তিক, মাটি ভিত্তিক কথা কেন লেখেন, তাহলে যাযাবর মানে যে মাটি ভিত্তি নেই, আপনি গেলে ঘুরতেছেন চটকি মতন, যেদিক ফল আছে ওদিক দৌড়িতেছেন, এই হচ্ছে রেস। আর এথনিসিটি শুরু হচ্ছে এই জন্য যখন থেকে আপনি কৃষিকাজে বসে গেছেন, এইবার আপনি কৃষি ধরনের তার একটা বৈশিষ্ট্য আপনার তৈরি হবে। এই বৈশিষ্ট্যগুলোর অনুযায়ী যে আপনি জাত বা প্রজাতি, এই প্রজাতিকে বোঝাতে এথনিসিটি বলা হবে। আপনি এথনিক জাত, বোঝা গেছে? এখন কেউ যদি বলে এথনিক অর্থে জাত, তার মানে অলরেডি আপনি চাষাবাদ শুরু করে দিয়া হয় মেসোপটেমিয়া মানে আজ ইয়েতে আপনার ইরাকের পাশে বসছেন, কোথাও ইজিপ্টে বসছেন নাকি পারস্যে বসছেন, এর উপর নির্ভর করতেছে। মানে আপনি মায়া সভ্যতা নাকি আপনি সিন্ধু সভ্যতার অংশ, হরপ্পা না মহেঞ্জোদারো, এগুলো আসতেছে এই এথনিসিটির পরিচয়। তাহলে এই আরেকটা জাত, এই জাতের বৈশিষ্ট্য হচ্ছে যে আপনার কি কি জিনিসের মধ্যে থাকবে, আবার এর ভিতরে পাবেন আপনি ধর্ম কি আপনার। এখন আপনার ধর্ম আছে কিন্তু ওই রেসের মধ্যে ধর্ম নাই, তাহলে আপনার ধর্ম কি, রিলিজিয়াস বৈশিষ্ট্য। তারপরে পাবেন কি সবচেয়ে যেটা বড়, কি কি চাষ করেন, কি কি ফসল ফলাইতে পারেন। সব এথনিসিটি একই ফসল ফলায় না, কেউ ধান করে তো কেউ গম করে, কেউ গম না করলে তো জব করে। ইথিওপিয়াতে দেখেছি ওরা বলে, আমি ভুলে গেছি, আমাদের ইয়ের মতন এই পোস্ত খাই না আমরা, পোস্তের মতন দেখতে এক ধরনের ফসল, এটা খায় কিন্তু ইয়ে করে আপনার চিতই পিঠা যেরকম বানাই, চিতই পিঠা বানাই খায়। আর আমাদের মিজেলস সেটা মাইজ শব্দ বলে ওটার নাম। এনিওয়ে, ইথিওপিয়া মানেই হলো ওই রুটি,
এবং বানানোর কায়দাটা আবার আমাদের সাথে মিলে, আমাদের চিটে পিঠা যেরকম, বাট অনেক বড় করতে পারে ওরা। আর বড় করে বলে এটা প্লেটে দেওয়ার সময় রোল করে নিয়ে প্লেটে দেয় কেটে কেটে। তো এই জন্য অনেকে বলে, যারা বাংলাদেশ থেকে গেছে ইথিওপিয়া গেলে বলে বোম রুটি খাইতে হবে না, বোম মানে বোম চটিমুটি করে দিয়েছে কেন। সো এক এক যে স্টেপল ফুড এক একটা হয়। সো ফুড হ্যাবিট, কি কি জিনিস আপনি আলাদা হয়ে যাবেন। সো এথেনিক পরিচয় মানে আপনার ফুড হ্যাবিট আলাদা হবে। ফুড প্রসেসিং কেমনে রান্ধে, আমরা যেভাবে মাংস রান্ধি ইউরোপের কোথাও পাবেন না। দেখেন আমাদের রান্নার সবচেয়ে বড় বৈশিষ্ট্য, যেটা একই সঙ্গে ভাজা একই সঙ্গে ঝোল, এটা কেমন কথা ভাই। ইউরোপে যান, এটা পরিষ্কার, যেটা ভাজা সেটা ভাজা, তেল দিয়ে ভাজা, আর যেটা ঝোল এটা ঝোলই মানে পানি দিয়ে সিদ্ধ করে নিয়ে আসি স্যুপ। এই দুটো মিক্স যে করা যায় এটা ওরা জানেই না, এটাও আমাদের এখানকার বৈশিষ্ট্য। এই জন্য ওদের ওখানে রান্নাগুলো খুব ক্লিয়ার ধারণা, আইদার পোড়ানো, নাহলে সিদ্ধ করে নিয়ে আসছে, আর নাহলে ভেজে নিয়ে আসছে, ক্লিয়ার কাট, একটা সাথে মিশানো, না 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 না, প্লাস এর ভিতরে মশলা মিশাইছে, না না মশলা কি জিনিস আবার ওটা বুঝে না ওরা। এটা হলো ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের সবচেয়ে বড় বৈশিষ্ট্য, তার ফুড প্রসেসিংটা আলাদা। তার কি কি দিলাম, রিলিজিয়ান, ফুড, ফুড কি কি খায়, স্টেপল ফুড, আর স্টেপল ফুড কি এর আলাদা হয়ে যাবে। আর ফুড প্রসেসিং, প্রসেস করে কি করে, রান্নার প্রণালী বলতে পারেন, এখানে আমরা আলাদা হয়ে যাবো। এইবার এই যে এখানে এই জন্য কালচারাল বৈশিষ্ট্য হবে। বিয়ের আসরে কেমনে নাচেন গান, সৌদি আরবে বিয়ের আসরে এই যে দামাম্বা পিটাইতেছে, নাচতেছে, গাইতেছে, আর আপনি এখানে আউড়াইতেছেন, না না ইসলামে গান বাজনা হারাম। বাইরে বাইরে আপনি সৌদিদের কালচার দেখেন না, কি করবেন ওটা, ওটা নবী আসার আগে থাকতে ওটাই উঠেই আছে, ওটা এখনো করে তারা। আমি বললে এখানে হবে নাকি, তাহলে দুই জিনিস, রিলিজিয়ান আর কালচার এক না। কালচার ইজ ট্র্যাডিশনালি চলে আসতেছে, ট্রাইব ছিলেন যখন, ট্রাইবাল ছিলেন যখন, তখন থেকেও চলে আসছে, হতে পারে এটার সাথে রিলিজিয়ান তো পরে আসতেছে, অথবা রিলিজিয়ানটা যখন প্র্যাকটিস করতে গিয়ে একটা কালচার বানাইছেন, ওটাও একটা কালচারের অংশ, উপাদান হতে পারে। আপনি ঈদের সময় তো ফুর্তি করতেছেন, ঈদটাই প্রধান উৎসব, প্রত্যেকটা দেশে এই যে এথনিসিটি, এক এথনিসিটির প্রধান উৎসব এক একটা, সবার এক না। ইভেন এই যে ইন্ডিয়াতেই দেখেন, একজন মা কালীর পূজা করতেছে 30শে অক্টোবর, পুরা দক্ষিণ ভারত যান 30শে অক্টোবর ওদের প্রধান উৎসব। বাংলায় যান দুর্গাপূজা, মোদির দেশে যান জগদ্ধাত্রী পূজা, এক একটা ইন্ডিয়ার মধ্যে এই প্রধান পূজা আলাদা। তাহলে এগুলো হচ্ছে এথনিসিটির ফারাক। এখন আসেন এইগুলা আসতেছে, এখন আপনি এথনিসিটির ফারাকটাকে বুঝতে না পেরে এক এথনিসিটি আরেক, এইটা হলো প্রবলেম। প্রত্যেকটা এথনিসিটি আরেকজনের উপরে বলে তো হচ্ছে আমার শ্রেষ্ঠ, এই হচ্ছে একটা ইনার প্রবলেম। শ্রেষ্ঠ বলার কারণ হলো, যেহেতু আমি শ্রেষ্ঠ কাজে তোর যত সম্পদ আছে সব আমার দিয়ে দিবি। এই এই যা সম্পদ কামাইছি আমরা গত 6000 বছরে, এগুলো নিয়ে কারাকারি লাগে। এটারই শেষ পর্যায়ের কারাকারিটার নামই হলো কলোনিয়ালিজম। ব্রিটিশে আমাদেরকে দখল করলো যখন, কি বলে দখল করলো, আমরা সভ্য না, আমাদেরকে সভ্য করতে আসছে ব্রিটিশরা, সুতরাং ওদেরকে ওয়েলকাম করো, মাথায় তুলে রাখো। কাজে এই বয়ানটা না দিলে সে আমার উপরে যে রুল করবে, আমার সম্পদ যে নিয়ে নিবে, এটা তো করতে পারবে না। তো সেম এই জন্য এটাকে কমিউনাল বলে আপনি চালাইতেছে, সো ইটস নাথিং বাট এথনিসিটির ঝগড়া। সো একাডেমিক দিক থেকে একটু পড়ে বুঝতে শিখেন। এই হিন্দুত্ববাদ আপনাকে যা শিখাইছে ওটা চালাই দিয়েন না। এই যে নৃতত্ত্ববিদ শিখছেন, নৃতত্ত্ববিদ আপনি ঘটনাটার মন মতো বুঝেন না। হোয়াট ইজ অ্যানথ্রোপোলজি আপনি বুঝেন নাই তো। অ্যানথ্রোপোলজি ইজ এ স্টাডি অফ এথনিসিটি এট দ্য সেম টাইম। আপনি তো জানেনই না যে এথনিসিটিটা পড়বো কোন সাবজেক্টের মধ্যে, হিস্ট্রিতে, ইকোনমিক্সে, কোথায় পড়বো এটা জানেন না। কিন্তু আপনি নৃতত্ত্ববিদ, এর তো ইউনিভার্সিটির সব সাবজেক্টের গুরু, এমন একটা ধারণা আপনার। এনিওয়ে, তাহলে মূল কথা যেটা বলতেছিলাম যে আপনাকে শিখতে হবে যে জিনিসটা, সেটা হলো হোয়াট ইজ এথনিসিটি। এইটাই, এই জন্য দেখবেন কমিউনালিজম নিয়ে কেউ যদি পিএইচডি করে থাকে, যেটা সাবজেক্টই না,
এটা নিয়ে পিএইচডি করবেন মানে নাকি? আর বিদেশে কোনো স্কলারশিপ পাবেন না, টেকাও পাবেন না। বড় ধর ইন্ডিয়াতে যাবেন, গিয়া হিন্দুত্ববাদের আন্ডারেই তো করতে হবে, ওইটা পারবে। তাহলে সাধারণভাবে যে কোনো দেশে গেলেই পিএইচডি করা যাবে যদি এথনিসিটি নিয়ে পিএইচডি করতে পারেন। এর ভিতরে হিন্দু মুসলমানের প্রবলেমটা এথনিক প্রবলেম। এই যে দেখেন, এথনিক প্রবলেম, কারণ সব এথনিসিটির একটা কমন স্বভাব হলো সে আরেকটার থেকে নিজে শ্রেষ্ঠ বলে দাবি করা, জাত শ্রেষ্ঠত্ববাদ। আর শ্রেষ্ঠত্ববাদ মানে হিটলারিজম। আপনি আরেকজনের কাটবেন, ক্লিনজিং করবেন, ক্লিনজিং ফখরুলের মতন, মির্জা ফখরুলের মতন আপনি একটু নিমূল করে দেবেন জামাতকে। এত কথা বললাম কেন? এবার শেষ একটা কথা বলে শেষ করবো। শুভেন্দুর ক্ষমতা দখল মানে বিজেপির ইন্ডিয়ার ক্ষমতা দখল, এগুলা নিয়ে আমি বলেছিলাম আরেকটা ভিডিও করে যে হিন্দুত্ববাদ এটার পক্ষে একটা ছাপাই দিয়ে একটা লেখা দিচ্ছে। আমি বলেছিলাম এই যে দীপ হালদার একটা লেখা বেরিয়েছে, আর একটা কুতুব বাংলাদেশি ফয়সাল মাহমুদ না, এরা মনে করে বাংলাদেশের কিছু কুতুব আছে যারা মনে করে বিদেশি পত্রিকা লিখতে পারলে সে কুতুব হয়ে গেছে। আর এদের বিদেশি কোথায় পাবে? আমেরিকায়, ইউরোপে না, ওদের বিদেশি দৌড় হলো যেতে আমেরিকান আর ইন্ডিয়ানরা মিলছে কোথাও কোথাও, ওরা ভিতরে ঢুকে ওরা। সো ফয়সাল মাহমুদ লেখে হলো, আগের দিন একটা বলেছিলাম ভালো পত্রিকা ওয়াইড নামে, সে ওয়াইডে একটা আর্টিকেল লেখছে। বেশিরভাগ সময় এরা আর্টিকেল লেখে এই আমাদের এদিকে আপনার ইস্ট এশিয়াতে কিছু পত্রিকায় পড়ে, যেমন ডিপ্লোম্যাট, পয়সা দেয় জাপানিজ গভর্নমেন্ট, বা নতুন ধরনের কিছু পত্রিকা আছে হংকং বেসড, হংকং বা থাইল্যান্ড না, হংকং সিঙ্গাপুর বেসড, এশিয়ান টাইমস বলে পত্রিকা আছে। অব্দুরে লেখার মূলত হয় না এদের দৌড় হলো যেগুলা হলো আমেরিকানদের কোন ষড়যন্ত্র করে ইন্ডিয়ানদের সাথে মিলে কিছুটা করছে, ওই পত্রিকার মধ্যে দিবে। তো বড় যে ডিপ্লোম্যাটে লেখে তারা, আর নাইলে এই যে ইন্ডিয়ান কোনোটা পত্রিকা। তো ফয়সাল মাহমুদ লিখছে ওয়াইড পত্রিকা, আর পত্রিকাটার বিরুদ্ধে বলাটা তো অস্বস্তিকর লাগে, কারণ পত্রিকাটা ভালো সার্ভিস দেয়। এইখানে সে লিখছে, আর বাবা আর্টিকেলের নামই দিচ্ছেন, আপনি ক্যাটাগরি দিচ্ছেন কমিউনালিজম। আচ্ছা, কোন তো কেমন লাগে? হ্যাঁ, আপনি মিয়া ফয়সাল মাহমুদ বাংলাদেশি মানুষ, আপনি কমিউনালিজম শব্দটা মেনে নিচ্ছেন কেন? এই পিছনে এত কথা না জানেন, এটা তো অপরাধ করছেন আপনি একটা। এখন আপনি যতই দীপ হালদারের সমালোচনা করেন না কেন, আসলে আপনি সমালোচনা করেন নাই, সমালোচনা কোত্থেকে করতে হবে তা তো বুঝতে পারেন নাই। কারণ আপনি আবার কমিউনিজম যদি মানেই নেন তাহলে সমালোচনা করবেন কেমনি? বুঝছেন প্রবলেমটা কি হচ্ছে? ফলে সে আর্টিকেলের ভিতরেই লিখে রাখছে এটা একটা কমিউনালিজমের আর্টিকেল, চান্দিতে লিখে রাখছে। প্রবলেমটা কোথায় হচ্ছে দেখে, সে তো এথেনিসিটি, এই ধারণাটা সম্পর্কে এখান থেকে আসে, যে এথেনিক ধারণা। তাহলে এথেনিক জাত বলতে কি বুঝলাম? যেটা দিয়ে মানুষ থেকে আরেকটা মানুষ ফারাক হয়ে যায়, সেটা হলো ওই যে বলেছে খাদ্য অভ্যাস, খাদ্য রন্ধন প্রণালী, যেটা চাষাবাদের পরে যেসব কাণ্ডগুলো মানুষ করছে শিখছে, ধর্মের আলাদা হয় আর কালচারালি আলাদা হয়। এইসব বৈশিষ্ট্যগুলো যেখানে যেখানে থাকে সেটা হচ্ছে এথেনিসিটি। এটার ভিতর থেকে ব্যাখ্যা করতে গিয়ে এবার একটা আরেকটাকে ঘৃণা করবেই, সচেতনভাবে হন, ঘৃণা করলে ফেলাই দিবে। যেমন ইউএনের রিক্রুটমেন্টের রুল হচ্ছে, কারণ ইউএনের এটা এই 193টা দেশের প্রতিনিধির ভিতরে আছে, বিশেষ করে মিশনগুলোতে তো আরো বেশি। কোন মফস্বলের ভিতরে গিয়ে একটা মিশন বসাইছে, ফলে ওর মফস্বলের আশেপাশের যেগুলা দক্ষ লোক ওগুলাই তো চাকরি পেয়েছে, নিচের ধরনের চাকরি। এখন ওদের সাথে মিশে থাকতে হবে, তো তাহলে এত দেশের সঙ্গে মিশে চালাতে গেলে আর এথনিসিটি ঝগড়া লাগাই দিয়ে কেউ যদি কারো উপর শ্রেষ্ঠত্ব কায়েম করে তাহলে কি হবে? ইভেন চালানো মুশকিল হয়ে যাবে। সেই জন্য ওখানে বলা হয়েছে যে কোনো যদি এথনিক জাতের ক্যান্সেল করো, তোমাকে একদম 24 ঘন্টা লাগবে না, তার আগে তোমাকে টিকিট হাতে ধরা দিয়ে বলবে যাও বাসা যাও, চাকরি কোথা দিচ্ছে, যে বেতন আছে পাড়ায় দেবানি। এরকম করতে হয়েছে, কারণ জাতের লড়াই করতে দিলে ইউএন অর্গানাইজেশনটা টিকবে না। তার মানে হয়ে গেছে ইউএন হলো প্রথম সংগঠন যে অফিসিয়ালি এই ক্লিনজিং জিনিসটা যে একটা সবচেয়ে বড় অপরাধ এই বলে গণ্য করতেছে। আর আমরা এগুলো সম্পর্কে কিছু জানি না বলে ফয়সাল মাহমুদ কমিউনালিজমের ক্যাটাগরির ভিতরে এইবার আর্টিকেল লিখছে। আমি আশা করবো যে আমরা দয়া করে একটু নিজে নিজে পড়াশোনা করবো। আজকাল ইন্টারনেটের যুগ, নিজে যা ইচ্ছা তাই খোঁজ করা যায়, পড়াশোনা করা যায়। সো মূল জিনিসটা হলো কমিউনিজম বলে
কোনো শব্দ নাই, কমিউনাল বলে কোনো শব্দ নাই। কমিউনিটি ইজ এ ভেরি পজিটিভ ওয়ার্ড। এটা হিন্দুত্ববাদ চালু করছে এই শব্দটা মুসলমানদেরকে সেগ্রিগেট করার জন্য, শর্তযুক্তভাবে সমাজে প্রবেশ করতে দেওয়ার জন্য, চাকরির বাজারে, স্কুলে ঢোকার জন্য এই শর্ত চাপাই দিয়ে তাদের অধস্তন বানাইছে। কাজে ওই কমিউনিজমের ধারণা মেনে নিয়ে, কমিউনাল ধারণা মেনে নিয়ে আমরা কোনো আলোচনা করতে পারি না, আমরা কোনো একাডেমিক কাজ করতে পারি না, আমরা কোনো পত্রিকার আর্টিকেল লিখতে পারি না। তাহলে এইটা পড়ার যদি একাডেমিক দিক থেকে পড়তে চান তাহলে আপনার এনথ্রোপোলজি পড়েন, আবার এনথ্রোপোলজি জাহাঙ্গীরের কায়দায় পড়েন, বিদেশিদের কায়দায় একটা এনথ্রোপোলজি বইয়ের মধ্যে পড়েন। দেশি লোকের লেখা বই পড়েন না, ওর ভিতরে আবার কমিউনালিজম থাকবে। এই অ্যাওয়ারনেসটা যদি না হয় তাহলে বাংলাদেশের কপালে আরো দুর্ভোগ আছে, কিছু করার নেই। সো এই হলো কমিউনালিজমের সার কথা। কমিউনালিজম ত্যাগ করতে হবে আমাদেরকে, এই ধারণাটা কোন ভিত্তি নেই, এটা একটা হিন্দুত্ববাদী শব্দ। থ্যাংক ইউ।